পীরে কামিল পর্ব সংখ্যা ১০। তুমি আমার একটা কাজ করে দিতে পারবে? ইমামা বলল। তোমার কি মনে হয় এই পর্যন্ত আমি কি করছি? সালার জিজ্ঞেস করল। অপর পাশ নীরব হয়ে যায়। কিছুক্ষণ পর ইমামা বলল, লাহোর গিয়ে জালালের সাথে দেখা করতে পারবে? সালার কয়েক সেকেন্ডের জন্য চোখ বন্ধ করে। কি জন্য? ইমামার কণ্ঠ ভারী লাগছে, যেন জ্বর এসেছে। হঠাৎ ওর মাথায় কাজ করে নিশ্চয়ই কান্না করেছে সেই প্রভাব। আমার হয়ে থাকে তাকে রিকোয়েস্ট করবে যাতে আমাকে বিয়ে করে, সব সময়ের জন্য না হলেও কিছুদিনের জন্য। আমি শুধু এই বাড়ি থেকে বের হতে চাই, কিন্তু কারো সাহায্য ছাড়া সম্ভব না। ব্যাস, কিছুদিনের জন্য আমাকে বিয়ে করুক। তোমার তো তার সাথে ফোনে যোগাযোগ আছে, তাহলে এসব কলে কেন বলছো না? সালার চিপস খেতে খেতে পরামর্শ দেয়। বলেছি, ইমামা অশ্রুরুদ্র গলায় বলল। তারপর না বলে দিয়েছে। ভেরি স্যাড। সালার আফসোস প্রকাশ করে। এটা তো ওয়ান সাইডেড লাভ লাল লাভ অ্যাফেয়ার হয়ে গেল। না, তেমন কিছু না। তাহলে না করলো যে? সালার আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে। তুমি এসব জেনে কি করবে? ইমামা কিছুটা বিরক্ত হয়ে বলল। সালার আরেকটা চিপস মুখে দেয়। ওখানে গিয়ে আমার কথা বলায় কি হবে? ভালো হয় তুমি যদি আবার কথা বলো। সে আমার সাথে কথা বলছে না, ফোন রিসিভ করে না। হসপিটালের কেউও ডেকে দিচ্ছে না তাকে, ইচ্ছে করেই এড়িয়ে যাচ্ছে। তাহলে তুমি কেন অযথা তার পেছনে পড়ে আছো? যেতে দাও তাকে, সে তোমাকে ভালোবাসে না। তুমি এসব বুঝবে না, শুধু আমাকে সাহায্য করো। একবার গিয়ে তাকে আমার অবস্থা বলো। আমার সঙ্গে এমন করতে পারে না সে। যদি সে আমার সাথে কথা বলতে না চায় তাহলে? তারপরও তুমি তার সঙ্গে কথা বলবে, হয়তো কোনো পথ বেরিয়ে আসবে, আমার সমস্যার সমাধান হয়ে যাবে। সালারের চেহারায় হাসি ফোটে। ইমামার দুর্দশায় বেশ মজা পাচ্ছিল। ফোন রেখে চিপস খেতে খেতে পুরো বিষয় নিয়ে ভাবে ও। যতদিন যাচ্ছে ততই এর সাথে জড়িয়ে পড়ছে। এটা ওর কাছে জীবনের সবচেয়ে বড় অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল। প্রথমে ইমামা পর্যন্ত ফোন পৌঁছানো, এখন জালালের সাথে যোগাযোগ করা। ইমামার বয়ফ্রেন্ড নিজের সঙ্গে বিড়বিড় করে। ইমামা ওকে জালালের হসপিটাল আর বাড়ি সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছে। ও এখন ভাবছে জালাল আনসারের সাথে দেখা করে কি বলবে। সালার মানুষটাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে হতাশ হয়। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটা খুব সাধারণ চেহারার। ওর নিজের দীর্ঘ উচ্চতা এবং শারীরিক অবকাঠামো ওকে বিপরীত লিঙ্গের কাছে আকর্ষণীয় করে তোলার সক্ষম ছিল। কিন্তু সামনে থাকা ছেলেটা এই দুই বিষয় থেকেই বঞ্চিত। স্বাভাবিক উচ্চতার মালিক সে। চেহারায় দাড়ি না থাকলে হয়তো দেখতে আর একটু ভালো লাগতো। সালার সিকান্দারকে বেশ নিরাশ হতে হলো জালাল আনসারের সঙ্গে দেখা করে। আর ইমামাকে এখন আগের চেয়ে বেশি বোকা মনে হয়। আমি জালাল আনসার, আপনি আমার সঙ্গে দেখা করতে চান? আমার নাম সালার সিকান্দার, হাত বাড়িয়ে দেয় সালার। মাফ করবেন, কিন্তু আমি আপনাকে চিনতে পারছি না। চেনার কথাও না, আমাদের প্রথম সাক্ষাৎ এটা। জালালের খোঁজে হসপিটালে আসে সালার। কয়েকজনের কাছে জিজ্ঞেস করে পেয়ে যায়। জালাল তখন ডিউটি রুমের বাইরে। আমরা কোথাও বসে কথা বলতে পারি? জালাল অবাক হয়। বসে? কিন্তু কোন বিষয়ে? ইমামার বিষয়ে। জালালের চেহারার রং বদলায়। আপনি কে? আমি ওর বন্ধু। জালালের চেহারার রং আবার বদলায়। চুপচাপ একদিকে হাঁটতে থাকে। সালার সাথেই ছিল। পার্কিং লটে আমার গাড়ি আছে, ওখানেই যাই, সালার বলে। গাড়ি পর্যন্ত আসা এবং ভেতরে বসা অবধি দুজনের মাঝে কোনো কথা হয় না। আমি ইসলামাবাদ থেকে এসেছি, সালার বলতে শুরু করে। ইমামা চাই আমি যেন আপনার সঙ্গে কথা বলি। ইমামা কখনো আপনার ব্যাপারে বলেনি আমাকে। জালাল অদ্ভুত ভঙ্গিতে জিজ্ঞেস করল, আপনি ইমামাকে কবে থেকে চেনেন? প্রায় ছোটবেলা থেকেই। আমাদের দুজনার বাড়ি পাশাপাশি। খুব গভীর বন্ধুত্ব ওর সঙ্গে আমার। সালার নিজেও জানে না শেষের বাক্য কেন বলল। হয়তো জালালের চেহারার রং বদল আরেকটু উপভোগ করতে চাইছিল। জালালের চেহারায় অপছন্দ ভাব ফুটে ওঠে। ইমামার সাথে আমার বেশ বিস্তারিত কথা হয়েছে। এত বিস্তারিত কথার পরও কি বাকি রয়ে গেছে? স্পষ্ট সুরে বলল সে। ইমামা চাই আপনি ওকে বিয়ে করুন। সালার নিউজ বুলেটিনের মতো বলতে থাকে। আমি ওকে আমার উত্তর জানিয়ে দিয়েছি। ও চাই আপনার সিদ্ধান্ত আবার বিবেচনা করে দেখুন। এটা সম্ভব না।
ইমামা বাড়িতে ওর বাবা মায়ের কাছে বন্দি, সবসময়ের জন্য না হলেও সাময়িক সময়ের জন্য বিয়ে করে বেলিফের সাহায্যে ছাড়িয়ে আনুন ওকে। ও যদি তাদের কাছে বন্দি থাকে তাহলে বিয়ে কিভাবে হবে? মোবাইলের মাধ্যমে। আমি এত বড় ঝুঁকি নিতে পারবো না, তাছাড়া এসব বিষয়ে নিজেকে জানারও ইচ্ছে নেই আমার। জালাল বলল, আমার বাবা মায়ের এই বিয়েতে মত নেই, তারা ইমামাকে মেনে নিতে প্রস্তুত না। তার চোখ সালালের চুলের পনিটেলের দিকে। নিশ্চয়ই জালালও এতক্ষণে ওকে অপছন্দের তালিকায় ফেলে দিয়েছে, যেমনটা সালার ইতিমধ্যে করে ফেলেছে। এটা সাময়িক সময়ের বিয়ে, যাতে ও বাড়ি থেকে বেরোতে পারে। এরপর চাইলে আপনি ওকে তালাক দিতে পারেন। আমি বলে দিয়েছি ওর কোনো সাহায্য করা আমার পক্ষে সম্ভব না, তাও এই ধরনের বিষয়ে। আপনি নিজে কেন ওকে বিয়ে করে নিচ্ছেন না? যদি সাময়িক সময়ের বিষয় হয়ে থাকে তবে আপনি করে ফেলুন, সর্বোপরি আপনি ওর বন্ধু। জালাল খোঁচা মেরে বলল, ইসলামাবাদ থেকে লাহোর ওর সাহায্যের জন্য আসতে পারলে এটাও করতে পারবেন। আমাকে বিয়ে করতে বলেনি, তাই এই বিষয়ে ভাবিনি, সালার ভাবলেশহীন ভঙ্গিতে বলল। তাছাড়া ও আপনাকে ভালোবাসে, আমাকে না। অস্থায়ী বিয়েতে ভালোবাসা থাকা জরুরি না, পরে আপনিও তালাক দিতে পারবেন। জালাল সমস্যার সমাধান বের করে ফেলে। আপনার পরামর্শ ওর কাছে পৌঁছে দেব আমি, সালার গম্ভীর হয়ে বলল। যদি এটা সম্ভব না হয় তাহলে ওকে বলবেন অন্য কোনো পথ খুঁজে নিতে। বরং আপনি কোনো পত্রিকার অফিসে চলে যান, গিয়ে তাদেরকে ওর ব্যাপারে বলুন কিভাবে ওর পরিবার জোর করে ওকে আটকে রেখেছে। যখন মিডিয়া এই বিষয়টা হাইলাইট করবে তখন ওর পরিবার চাপে পড়ে নিজেরাই ওকে ছেড়ে দিতে বাধ্য হবে। না হলে আপনি গিয়ে বিষয়টা পুলিশকে জানান। সালার অবাক হয়। সালালের পরামর্শ মন্দ না, তাহলে ইমামা কেন এসব নিয়ে ভাবছে না? এই পথ বেশি নিরাপদ। আমি আপনার এই পরামর্শও পৌঁছে দেব। আমার কাছে আর আসবেন না। ইমামাকেও বলে দেবেন যাতে আমার সাথে কোনোভাবে কারো মাধ্যমে যোগাযোগ চেষ্টা না করে। আমার বাবা মা এমনিতেই আমার সম্বন্ধ দেখছে, জালাল যেন ঘোষণা করল। ঠিক আছে, সব 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 কথাই ওর পর্যন্ত পৌঁছে দেব, সালার ভাবলেশহীন ভঙ্গিতে বলল। জালাল গাড়ি থেকে নেমে যায়। যদি ইমামা আশা করে বসে থাকে যে সালার যে কোনোভাবে ওকে বিয়ে করতে জালালকে রাজি করাবে, তাহলে সেটা ইমামার জীবনের সবচেয়ে বড় ভুল। ইমামার প্রতি সালার কোনো রকম সহানুভূতি নেই, এমন না খোদার ভয়ে এই পুরো বিষয়ে ঝাঁপিয়ে পড়েছে সালার। ওর জন্য সবকিছু একটা অ্যাডভেঞ্চার, আর এই অ্যাডভেঞ্চারে জালালের সাথে ইমামার বিয়ে অন্তর্ভুক্ত না। তাছাড়া বিয়ের জন্য যুক্তি দেখাতে হলে কি যুক্তি দেখাতো? ওর কাছে একটা যুক্তির বাইরে অন্য কিছু নেই। জালাল আর ইমামা একে অপরকে ভালোবাসতো, ব্যাস। আর এটা সেই যুক্তি যা জালাল ইতিমধ্যে নাকচ করে বসেছে আছে। ধর্মীয় বা নৈতিকতা দেখিয়ে বোঝানোর মতো সক্ষম না, কারণ এসব বিষয় নিজেই অজ্ঞ। ধর্ম ও নৈতিকতার সাথে দূর দূরান্তেও কোনো সম্পর্ক নেই। তাছাড়া সবচেয়ে বড় কথা হচ্ছে, ইমামার জন্য আরেকজনের সাথে এত লম্বা তর্ক কেন করতে যাবে ও, তাও এমন একজনের সাথে যাকে দেখেই পছন্দ হয়নি। এগুলো লাহোর থেকে ইসলামাবাদ ফেরার পথে সালার ভাবছিল। এসেছিল জালালের সঙ্গে দেখা করতে, এবং এটা দেখতে ইমামার খবর পেয়ে তার প্রতিক্রিয়া কেমন হয়। কোনো রকম না বদলে না বাড়িয়ে একই বাক্য ইমামার সংবাদ পৌঁছে দেয়। এখন জালালের উত্তর নিয়ে বেশ ফুরফুরে হয়ে ফিরছে। এই খবর পাওয়ার পর মেয়েটা কি করবে, কি বলবে? আসজাদকে ও বিয়ে করবে না। জালাল ওকে বিয়ে করতে প্রস্তুত না, বাড়ি থেকে বের হতে পারছে না, অন্য এমন কেউ নেই যে ওকে সাহায্য করতে পারে। তাহলে সামনে কি করবে? সাধারণত এই পরিস্থিতিতে মেয়েরা আত্মহত্যা করে। ওহ ইয়েস, মেয়েটা নিশ্চয়ই এখন আমার কাছে বিষ অথবা রিভলভার চাইবে। আগাম পরিস্থিতি ভেবে আগ্রহদীপ্ত হয়ে উঠছিল সালার। আত্মহত্যা, ভেরি এক্সাইটিং। তাছাড়া আর কি করার আছে? তুমি আমাকে বিয়ে করবে? সালার ভেবাচেকা খেয়ে যায়। মোবাইলে বিয়ে? ইমামা যেন কয়েক মুহূর্তের জন্য খানিকটা থম মেরে রইল। সালার লাহোর থেকে ফিরে জালালের উত্তর ইমামার কাছে একইভাবে পৌঁছে দিয়েছে সালার। ওর আন্দাজ ছিল ইমামা কান্নাকাটি শুরু করবে, ওর কাছে কোনো অস্ত্র চাইবে, কিন্তু ইমামা কিছুক্ষণ চুপ থাকার পর যা বলল তা কয়েক সেকেন্ডের জন্য ওর হুঁশি উড়িয়ে দেয়। আমার শুধু কিছুদিনের জন্য তোমার সঙ্গ দরকার, যাতে বাবা মা আসজাদের সাথে বিয়ে দিতে না পারে আমাকে। বেলিফের সাহায্যে এখান থেকে বের হলে তোমাকে আর লাগবে না। বাবা মাকে তোমার নাম বলবো না, ইমামা বলছিল। ওকে, করে নিচ্ছি।
কিন্তু এই বেলিফওয়ালা কাজ একটু ঝামেলার। এর সাথে অনেক আইনি জটিলতা জড়িয়ে থাকে। উকিল হায়ার করা। আর ইমামা বাধা দিয়ে বলল, তুমি এই বিষয়ে তোমার ফ্রেন্ডদের সাহায্য নিতে পারো। তোমার ফ্রেন্ডরা এসব কাজে বিশেষজ্ঞ। সালার কপালে ভাঁজ পড়ে। কোন সব কাজে? এইসব কাজে। তুমি কিভাবে জানলে? ওয়াসিম আমাকে বলেছে তোমার তোমার সঙ্গী সাথীরা ভালো না। ইমামা বলে চুপ হয়ে যায়। এই বাক্য যথাযথ ছিল না। আমার সঙ্গী সাথীরা অনেক ভালো, অন্তত জালার আনসারের সঙ্গী সাথীদের চেয়ে। সালার তীক্ষ্ণ সুরে বলল। ইমামা চুপ করে রইল। যাই হোক, আমি দেখছি এই বিষয়ে কি করা যায়। সালার কিছুক্ষণ উত্তরের অপেক্ষা করে আবার নিজেই বলল, কিন্তু তোমার মনে রাখা উচিত এই কাজ অনেক রিস্কি। আমি জানি, কিন্তু হতে পারে বিয়ে করে নিয়েছি শুনেই বাবা মা আমাকে বাড়ি থেকে বের করে দেবে। বেলিফের সাহায্য নিতে হবে না। অথবা যদি তার বিয়েটা মেনে নিই, তাহলে আমি তোমার কাছ থেকে তালাক নিয়ে জালালকে বিয়ে করে ফেলব। সালার আফসোসের ভঙ্গিতে মাথা দোলায়। পৃথিবীতে এমনতর আহাম্মক এর আগে কখনো দেখিনি। মেয়েটা বোকার স্বর্গের রানী ছিল, অথবা খুব শীঘ্রই হতে যাচ্ছে। আচ্ছা, দেখা যাক কি হয়, বলে ফোন রেখে দে। আমি একটা মেয়েকে বিয়ে করতে চাই। হাসান মনোযোগ দিয়ে বন্ধুর চেহারার দিকে তাকিয়ে হেসে উঠল। এটা এই বছরের নতুন নাকি শেষ অ্যাডভেঞ্চার? শেষ অ্যাডভেঞ্চার, সালার খুব গম্ভীর হয়ে উত্তর দেয়। তার মানে তুমি বিয়ে করছো? হাসান বার্গার খেতে খেতে বলে। বিয়ে করার কথা কে বলেছে? সালার বন্ধুর দিকে তাকায়। তাহলে একটা মেয়েকে বিয়ে করতে হবে, যার সাহায্য লাগবে। আমি সাহায্য করছি। হাসান ওর মুখের দিকে তাকিয়ে রইল। আজকে তুমি ইয়ার্কির মুডে আছো? মোটেই না, আমি তোমাকে এখানে ইয়ার্কি করতে ডাকবো না নিশ্চয়ই। তাহলে কি সব বলছো? বিয়ে, মেয়েকে সাহায্য, ইত্যাদি ইত্যাদি। হাসান একটু বিরক্ত হয়ে বলল, প্রেমে পড়েছো? মাই ফুট, আমার মাথা খারাপ নাকি কারো প্রেমে পড়বো, তাও এই বয়সে? সালার তাচ্ছিল্যের সুরে বলল। আমিও তো এটাই বলছি, তাহলে কি করতে চাইছো? সালার বন্ধুকে ইমামা আর ইমামার সমস্যা খুলে বলে। শুধু বলল না, মেয়েটা ওয়াসিমের বোন। কারণ ওয়াসিমকে চেনে হাসান। কিন্তু ওর কাছ থেকে সব শোনার পর হাসানের প্রথম প্রশ্নই ছিল, মেয়েটা কে? সালার একটা লম্বা শ্বাস নিয়ে বলল, ওয়াসিমের বোন। হোয়াট? হাসান লাফিয়ে ওঠে। ওয়াসিমের বোন? যে মেডিকেল কলেজে? হ্যাঁ। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? খামোকা এমন বোকামি করতে চাইছো? ওয়াসিমকে বলে দাও আমি তোমার কাছে সাহায্যের জন্য এসেছি, পরামর্শের জন্য না। সালার বিরক্ত হয়। আমি তোমাকে কিভাবে সাহায্য করব? হাসান অবদ্ধ ভঙ্গিতে জিজ্ঞেস করলো। তুমি একজন কাজী আর কয়েকজন সাক্ষীর ব্যবস্থা করবে, যাতে আমি ফোনে ওকে বিয়ে করতে পারি। সালার তৎক্ষণাৎ কাজের কথা বলল। কিন্তু এ বিয়ে করে তোমার লাভ কি? কিছুই না। আমি কোনো লাভের কথা ভাবছিও না। এসব বাদ দাও সালার, তুমি কেন অযথা অন্যের বিষয়ে ঝাঁপিয়ে পড়বে, তাও ওয়াসিমের বোনের বিষয়ে? অদ্ভুত। সালার এবার শক্তভাবে বাধা দিয়ে বলল, তুমি শুধু বলো সাহায্য করতে পারবে কি না। অন্য সব নিয়ে দুশ্চিন্তা করা তোমার কাজ না। ঠিক আছে, করব। আমি সাহায্যের ব্যাপারে মানা করছি না, কিন্তু তোমার ভেবে দেখা উচিত, এটা খুব বিপজ্জনক। হাসান হাল ছেড়ে দিয়ে বলল, আমার ভেবে দেখা শেষ। তুমি এখন আমাকে বিস্তারিত বলো। সালার এবার নিশ্চিন্ত হয়ে ফ্রেঞ্চ ফ্রাই খেতে খেতে বলল, শুধু একটা কথা, যদি আঙ্কেল আন্টি জেনে যায় তাহলে কি হবে? জানবে না, তারা এখানে নেই। করাচিতে কয়েকদিন ওখানেই থাকবে। তারা থাকলে এসব করা কঠিন ছিল। সালার বন্ধুকে নিশ্চিন্ত করার চেষ্টা করে। ওর বার্গার প্রায় শেষের দিকে। হাসান নিজের বার্গার খেতে খেতে গভীর চিন্তায় ডুবে আছে। কিন্তু সালারের বন্ধুর অভিব্যক্তির দিকে কোনো মনোযোগ নেই। কারণ জানে হাসান এখন সামনের পরিকল্পনা করছে। হাসানকে নিয়ে ওর কোনো ভয় বা চিন্তা নেই, কারণ এই ছেলেটা ওর সবচেয়ে ভালো বন্ধু। হাসান বিয়ের বন্দোবস্ত খুব সহজেই করে ফেলে। সালার কিছু টাকা দিয়েছিল, তা দিয়ে 3জন সাক্ষীর ব্যবস্থা করে এবং চতুর্থ সাক্ষী হিসেবে নিজেই উপস্থিত থাকে। কাজী টের পায় এ বিয়েতে আলাদা কোনো কাহিনী আছে, কিন্তু মোটা অঙ্কের টাকার সাথে তাকে এই পরিমাণ হুমকিও দেওয়া হয়েছিল যে নীরব হয়ে যায়। বিকেলের দিকে কাজী আর সাক্ষীদের নিয়ে আসে হাসান। সবাই সালারের রুমে ঢোকে। ওখানে বসে নিকাহ নামার ফর্ম পূরণ করা হয়। এই বিষয়ে ইমামাকে আগেই জানিয়ে রাখা হয়েছিল। নির্ধারিত সময়ে কাজী সাহেব ফোনে দুজনার বিয়ে সম্পন্ন করেন। কাজের মহিলাকে দিয়ে ইমামার কাছে পেপারস পাঠিয়ে দেয় সালার। ইমামা পেপারস হাতে পেয়েই দ্রুত সাইন করে
ফেরত পাঠায়। কাজের মহিলা পেপারস ফিরিয়ে আনে। তবে এসবের মাঝে সে আপাদমস্তক কৌতূহলে ঘিরে ছিল। সালারের রুমে এসব মানুষ কারা, কাগজপত্রগুলো কিসের? যাতে ইমামা স্বাক্ষর করেছে সে আন্দাজ করতে পারছিল ওরা বিয়ে করছে। সালারকে পেপারস ফেরত দেওয়ার সময় জিজ্ঞেস না করে থাকতে পারল না, এগুলো কিসের কাগজপত্র সালার সাহেব? বেশ সরল সেজে প্রশ্ন করে নাসেরা। তোমার তা দিয়ে কি? যে কাগজপত্র হোক, তুমি নিজের কাজ নিয়ে থাকো। সালার কড়াভাবে ধমক দেয়। আরেকটা কথা কান খুলে শোনো, এই পুরো বিষয়ে মুখ বন্ধ রাখা তোমার জন্যই ভালো, বরং বলা চলে অনেক বেশি ভালো। আমার কি দরকার এই বিষয়ে কারোর সাথে কিছু বলার? আমি তো এমনি জিজ্ঞেস করলাম। আপনি নিশ্চিন্ত থাকুন সাহেব, আমি কাউকে কিছু বলবো না। কাজের মহিলা ঘাবড়ে গেল। সালার যা চেদি তাতে এমনিতেই ওর সঙ্গে কথা বলতে ভয় পায় সে। মাথার ইশারায় তাকে বেরিয়ে যেতে বলে। ওর মাঝে এই ভয় ছিল না যে মহিলা এসব কাউকে বলে দিতে পারে, কারণ বলে দিলেও ওর কিছু যায় আসে না। আরেকবার জালালের সাথে দেখা করবে, আরেকবার প্লিজ, ইমামা সেদিন ফোনে বলছিল। সালার এই কথাই রেগে ওঠে। জালাল তোমাকে বিয়ে করতে চাই না ইমামা, কতবার বলেছে। কেন বুঝতে চাইছো না? আবার কথা বলেও লাভ হবে না। সে আমাকে বলে দিয়েছে তার জন্য সম্বন্ধ দেখছে। তা যেন বিয়ে ঠিক করতে চাইছে তার বাবা মা। মিথ্যে বলেছে, ইমামার কথার মাঝে বলল, যাতে আমি তার সাথে যোগাযোগ না করি। এত তাড়াতাড়ি তার বিয়ে ঠিক করার কথা না। যখন সে চায় না বিয়ে করতে, যোগাযোগ রাখতে, তাহলে তুমি কেন অপমান হচ্ছ তার পিছনে? কারণ আমার ভাগ্যেই অপমান লেখা। ইমামা অপর পাশে অশ্রুরুদ্ধ গলায় বলল, এর মানে কি? সালার বিভ্রান্ত হয়। কোনো মানে নেই, তুমি বুঝবে না। শুধু গিয়ে বলো আমার সাহায্য দরকার। জালাল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক ভালোবাসে। তাকে বলবে শুধু নবীর জন্য হলেও আমাকে বিয়ে করো। কথা বলতে বলতে ফুপিয়ে কাঁদছিল ইমামা। এটা কেমন যুক্তি? ইমামার কান্না অগ্রাহ্য করে জিজ্ঞেস করে সালা। এই যুক্তি দিলে সে তোমাকে বিয়ে করতে রাজি হবে? ইমামা উত্তর দেয় না, ও হিচকে তুলে কাঁদছিল। সালার বিরক্ত হয়। হয়তো কান্না করো, নয়তো আমার সাথে কথা বলো। অপর পাশ থেকে কল কেটে দেওয়া হয়। সালার সাথে সাথেই ব্যাক করে, কিন্তু রিসিভ হয় না। 15-20 মিনিট পর ইমামাই আবার কল করে। এক শর্তে কথা বলবো, যদি কথা দাও কান্না না করে ঠিক মতো কথা বলবে, না হলে ফোন রেখে দাও। ইমামার গলা শুনেই বলে সালার, তাহলে তুমি লাহোর যাচ্ছ? উত্তর না দিয়ে ইমামা নিজের কথা জিজ্ঞেস করলো। ইমামার জেদি স্বভাব দেখে অবাক সালার। মেয়েটা আসলে একগুঁয়ে, এখনো নিজের কথাই অটল। আচ্ছা যাব, বাড়ির মানুষকে বিয়ের কথা বলেছ? সালার প্রসঙ্গ বদলায়। না, এখনো বলিনি। ইমামা নিজেকে সামলে নিয়েছিল ততক্ষণে। কবে বলবে? নাটকের পরের দৃশ্যের জন্য যেন তার তর সইছিল না সালারের। জানি না আমি। ইমামা কিছুক্ষণ ভাবে। তুমি কবে লাহোর যাবে? এই তো খুব শীঘ্রই। এখানে কিছু কাজ আছে, না হলে এখনই চলে যেতাম। সালার মিথ্যে বলল। না এখানে ওর কোনো কাজ আছে, না এবার লাহোর যাওয়ার কোনো ইচ্ছা। রিলিফের সাহায্যে বাড়ি থেকে বেরিয়ে কি করবে? আই মিন কোথায় যাবে? আবার ইমামাকে প্রসঙ্গ থেকে সরানোর চেষ্টায় বলল, যেহেতু জালালও তোমাকে সাহায্য করতে প্রস্তুত না। আমি এখনো এমন কিছু ভাবছি না, সে অবশ্যই সাহায্য করবে। সালার কথা থামিয়ে ইমামা জোর দিয়ে বলল। সালার কার ঝাঁকায়, তুমি কিছুই ভাবতে রাজি না, না হলে আমি ঠিকই বলতাম তুমি যেমন ভাবছো তেমন কিছুই হবে না। তখন কি করবে? তোমার আবার বাবা মাকে প্রয়োজন হবে। তাই ভালো হয় যদি তুমি এখনই এখান থেকে যাওয়ার কথা না ভাবো এবং বেলিফ কোর্টের সাহায্য না নেও, কারণ পরেও তোমাকে এখানেই আসতে হবে। আমি এখানে আর ফিরবো না, কোনো অবস্থাতেই না। এগুলো আবেগী কথাবার্তা। ইমামার কথার উপর রায় দিয়ে সালার, তুমি এসব বুঝবে না। যথারীতি নিজের স্বভাবগত বাক্য পুনরাবৃত্তি করে ইমামা। সালার বিক্ষুব্ধ হয়। ওকে, তুমি যা করতে চাও করো, বেপরোয়াভাবে বলে ফোন রেখে দেয়। কাল সন্ধ্যায় আস্তাদের সাথে তোমার বিয়ে, রুকসাতিও একসাথে। রাতে হাসিম মুবিন মেয়ের রুমে এসে কড়া সুরে বললেন, বাবা আমি না বলে দেব। আমার সাথে এমন জোর জবরদস্তি না করাই ভালো আপনার জন্য। না করলে সেই মুহূর্তেই গুলি করে মেরে ফেলবো, কথাটা মাথায় রেখো। ইমামা মাথা তুলে তাকায়। বাবা, আমি বিয়ে করে ফেলেছি। হাসিম মুবিনের চেহারার রং উড়ে যায়। এই জন্যই বিয়েতে অমত করছি। তুমি মিথ্যে বলছো। না, 6 মাস আগে বিয়ে করেছি। কাকে বিয়ে করেছো সেটা আপনাকে বলতে পারবো না।
হাসি মুবিনের ধারণার বাইরে ছিল যে এই সন্তানের কারণে তাকে এত অপমানিত হতে হবে। আগুনের ফোয়ারা হয়ে ওর ওপর ঝাঁপিয়ে একের পর এক গালে থাপ্পড় মারতে থাকলেন। দুই হাতে মুখ ঢেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয় ও। রুমের হইচই শুনে সবার আগে ওয়াসিম সেখানে আসে। তাকে জোর করে বোনের কাছ থেকে সরায়। ইমামা দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে কাঁদতে থাকে। বাবা কি করছেন? বিষয়টা ঠান্ডা মাথায়ও সমাধান করা যাবে। ওয়াসিমের পেছন পেছন বাড়ির অন্য সবাইও শব্দ পেয়ে চলে আসে। ও ও বিয়ে করে নিয়েছে কাউকে। হাসি মুবিন রাগান্বিত আওয়াজে বললেন, মিথ্যে বলছি। কিভাবে বিয়ে করবো? একবারও বাড়ি থেকে বের হয়নি। ওয়াসিম বলল, 6 মাস আগে বিয়ে করেছে ও। ইমামা মাথা তুলল না। আমি মানি না, ও এমন কিছু করতে পারে না। ওয়াসিম বোনকে শিরায় শিরায় চিনে। ইমামা ঝাপসা চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, এমনটা হয়ে গেছে। প্রমাণ কি? নিখানামা আছে তোমার কাছে? ওয়াসিম রেগে বলল, এখানেই, লাহোরে আছে, আমার জিনিসপত্রের ভেতর। বাবা, কাল লাহোর থেকে আমি ওর জিনিসপত্র নিয়ে আসব, তারপর দেখা যায়। ইমামা পস্তায়। জিনিসপত্র থেকে পাওয়ার মতো কিছু নেই। বিয়ে করলেও ব্যাপার না, তালাক নিয়ে তোমার বিয়ে আমি আসরাতের সাথে দেব। যদি সেই ছেলে তালাক দিতে না চায় তাহলে সোজা মেরে ফেলবো। রাগে লাল হয়ে ওঠা চেহারায় রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললেন তিনি। রুম আস্তে আস্তে খালি হয়ে যায়। ইমামা বিছানায় বসে থাকে। এই প্রথম বুঝতে পারছিল জালে আটকানোর অনুভূতি কেমন। এটা কাকতালীয় যে নিখানামার কপি সালার ওকে পাঠায়নি। তাছাড়া কাছে থাকলেও দেখাতে পারত না কাউকে, কারণ সালার সিকান্দারের নাম নিখানামায় দেখার পর হাসিম মুফিনের জন্য সালারের কাছে পৌঁছানো এবং ওকে ছাড়িয়ে আনা মিনিটের কাজ। জিনিসপত্র থেকে নিখানামা পাওয়া যাবে না, তাই বিয়ে করে নিয়েছে এ কথাও কেউ বিশ্বাস করবে না। রুমের দরজা লক করে মোবাইলে সালারের নাম্বার ডায়াল করতে লাগলো, পুরো পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য। তুমি আরেকবার লাহোর গিয়ে জালালকে আমার ব্যাপারে বলো। আমি এখন আর বাড়িতে থাকতে পারবো না, বের হতে হবে। জালালের বাইরে অন্য কোনো পথ নেই আমার। তুমি একজন উকিল হায়ার করো, তাকে বলো আমার স্বামীর পক্ষ থেকে আমাকে ঘরে আটকে রাখায় আমার বাবা মায়ের কাছে আইনি নোটিশ পাঠাতে। তোমার স্বামী? মানে আমার তরফ থেকে? উকিলকে নিজের নাম বলবে না। ভালো হয় যদি কোনো ফ্রেন্ডের মাধ্যমে উকিল হায়ার করো। স্বামীর নামের জায়গায় বানানো নাম দেবে। উকিলের মাধ্যমে নাম জেনে তোমার পর্যন্ত তারা পৌঁছে যাক, আমি তা চাই না। সালারকে বলল না ওর ভয় কোথায়। সালারও অনুমান করার চেষ্টা করেনি। কথা শেষ করে ইমামা ফোন রেখে দেয়। পরদিন সকাল, একজন উকিল ফোন করে হাসি মুবিনের সাথে ইমামার বিষয়ে কথা বলে। ওকে জোর করে বাড়িতে আটকে রাখার কারণে ওর স্বামীর পক্ষ থেকে করা কেসের কথা জানায়। হাসিম মুবিনের জন্য আর কোনো প্রমাণের দরকার ছিল না। রাগে গজগজ করতে করতে মেয়ের রুমে এসে ইচ্ছে মতো মারেন ওকে। দেখবে ইমামা কিভাবে ধ্বংস হও তুমি। এক একটা জিনিসের জন্য কিভাবে মিনতি করো। তোমার মতো যে মেয়েরা নিজের বাবা মায়ের সম্মান নিলামে তোলে, ওদের সাথে এমনটাই হয়। তুমি আমাদেরকে কোর্ট পর্যন্ত নিয়ে গেছো। তোমার উপর আর আমাদের সব মায়া মমতা ভুলে গেছো। তোমার মতো মেয়ে জন্ম হতেই দাফন করে দেওয়া উচিত। ইমামা চুপচাপ মার খেতে থাকে। বাবার অবস্থা বুঝতে পারছিল, কিন্তু তাকে নিজের অবস্থার অনুভূতি বোঝাতে পারছে না। কাউকে মুখ দেখানোর অবস্থায় রাখোনি আমাদেরকে। জীবন্ত মাটিতে পুঁতে ফেলেছ। সালমা মুভির স্বামীর পেছনেই রুমে এসেছিলেন, কিন্তু তাকে থামানোর চেষ্টা করেনি, বরং নিজেও রেগেছিলেন। কারণ জানতেন মেয়ের এ পদক্ষেপে পুরো পরিবারের ওপর কেমন প্রভাব পড়বে, বিশেষ করে তার স্বামীর উপর। তুমি আমাদের বিশ্বাসের খুন করেছ। আফসোস, যদি তুমি আমার সন্তানই না হতে, কখনো আমাদের পরিবারে জন্ম না নিতে, জন্ম হলেও তখন মরে যেতে, না হলে আমি নিজেই যদি তোমাকে মেরে ফেলতাম তখন। ইমামা আজ তাদের কোনো কথাবার্তা বা মার ধরে কাঁদেনি, নিজেকে বাঁচানোর চেষ্টাও করেনি, কেবল চুপচাপ মার খাচ্ছিল। এক সময় হাসিম মুবিন ক্লান্ত হয়ে পড়েন, মারতে মারতে থেমে যান। তার শ্বাস ঘন হয়ে উঠেছিল। ইমামা একদম চুপচাপ সামনের দেয়ালের সাথে লেগে দাঁড়িয়ে থাকে। তোমার সাথে এখনো সময় আছে। সবকিছু ছেড়ে দাও। ওই ছেলের কাছ থেকে তালাক নিয়ে আসাদকে বিয়ে করো। আমরা সব ভুলে যাব, মাফ করে দেব। এবার সালমা তেজি সুরে বললেন, না আমি ফিরে আসার জন্য ইসলাম কবুল করিনি, ফিরতেও চাই না আমি। মৃদু আওয়াজে দৃঢ় কণ্ঠে বলল ও।
আপনারা আমাকে এই বাড়ি থেকে চলে যেতে দিন, আমাকে মুক্ত করে দিন। বাড়ি থেকে বেরিয়ে পৃথিবীতে শুধু হোঁচট খেতে হবে। কোনো আন্দাজ আছে বাইরের জগতের কুমির কিভাবে তোমার মতো মেয়ে গ্রাস করতে বসে আছে? যে ছেলেকে বিয়ে করে তুমি আমাদেরকে অপমানিত করছো, সে ছেলে তোমার জীবন দুর্বিষহ করে তুলবে। আমাদের বংশ দেখে ও তোমার সাথে এভাবে লুকিয়ে সম্পর্ক করেছে। যখন তো আমরা তোমার পরিবার থেকে বের করে দিব, তুমি এক একটা পয়সার জন্য নির্ভর হয়ে পড়বে। তখন সে ছেলেও তোমাকে ছেড়ে যাবে, কোথাও আশ্রয় হবে না তোমার, কোনো ঠিকানা থাকবে না। সালমা মুভিন মেয়েকে ভয় দেখায়। এখনো সময় আছে ইমামা, তোমার কাছে এখনো সময় আছে। না আম্মি, আমার কাছে সময় নেই। আমি ভেবে নিয়েছি এবং আপনাদেরকে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি। আমি এই জীবন মানতে পারছি না। আপনারা আমাকে যেতে দিন। পরিবার থেকে আলাদা করতে চাইলে করে ফেলুন। সম্পত্তি থেকে বঞ্চিত করতে চাইলে সেটাও করুন। আমার কোনো আপত্তি নেই। তবে আমি সেটাই করব যা আপনাদের বলেছি। জীবনের পথ বেছে নেওয়া শেষ আমার। আপনারা বা অন্য কেউ তা পরিবর্তন করতে পারবে না। যদি তাই হয়, তবে এই বাড়ি থেকে বের হয়ে দেখাও। আমি তোমাকে জানে মেরে ফেলবো। কিন্তু এই বাড়ি থেকে বের হতে দেব না। ওই উকিলকেও ভালোভাবে দেখছি। যদি মনে করে থাকো কোনো আইন বা আদালত তোমাকে এই বন্দিদশা থেকে মুক্ত করতে পারবে, তাহলে সেটা তোমার ভুল। আমি তোমাকে কোথাও যেতে দিচ্ছি না। বেলিফ আসার আগেই অন্য কোথাও সরিয়ে ফেলবো। তারপর দেখব কিভাবে তুমি নিজের সিদ্ধান্ত না বদলে থাকো। আর যদি সে ছেলেকে না খুঁজে পাই যাকে বিয়ে করেছো, তাহলে তোমার বিয়ে হয়েছে এর পরোয়া না করে আসজাদের সাথে বিয়ে দিয়ে দিব। তোমার করা বিয়ে আমি মানতে অস্বীকার করছি। তোমার বিয়ে সেটা যা আমার ইচ্ছেতে হবে, এর বাইরে না। বিক্ষুব্ধ অবস্থায় তিনি স্ত্রীকে নিয়ে বেরিয়ে যান। ইমামা দেয়ালের সাথে লেগে ভীতু চোখে দরজার দিকে তাকিয়ে থাকে। যে উদ্দেশ্যে বিয়ে করেছে তার কোনো উপকার চোখে পড়ছে না। হাশিম মুবিন আহমেদ নিজের কথায় প্রাচীরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে আছেন। বিচারি ইমামি বিবি। নাসেরা সালারের রুম পরিষ্কার করতে করতে হঠাৎ জোরে আফসোস শুরু করে। সালার ঘুরে তার দিকে তাকায়। টেবিলের অগোছালো বইগুলো গুছিয়ে রাখছিল। নাসেরা ওকে মনোযোগী দেখে দ্রুত বলল, অনেক মার পড়েছে কাল রাতে। কার ওপর মার পড়েছে? সালার বই একপাশে রেখে জিজ্ঞেস করল, ইমামা বিবির উপর। আর কার? সালার বই গোছানো থামিয়ে তাকায়। নাসেরা রুমের শেলফ ঝাড়া মোছা করছে। হাশিম মুবিন কালকে অনেক মেরেছে। সালার আগ্রহী হয়ে উঠল। সত্যি? হ্যাঁ, আমার মেয়ে আমাকে বলল। ভেরি নাইস। সালার উচ্ছ্বসিত হয়ে ওঠে। কি বললেন? নাসেরা জিজ্ঞেস করল। সালারের ঠোঁটের হাসি তার কাছে অদ্ভুত লাগে। আশা করিনি এই খবর শুনে সালার হাসবে। তার ব্যক্তিগত আদর্শ অনুসারে ওদের মাঝে যে সম্পর্ক, তাতে এই খবর শুনে সালারের অস্থির হয়ে পড়ার কথা। কিন্তু এখানে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। বেচারি ইমামি বিবি যদি জানতে পারে সালার সাহেব এই খবর শুনে হাসছে, তাহলে হয়তো দুঃখেই মরে যাবে। নাসেরা মনে মনে ভাবে, কিসের জন্য মেরেছে? আসজাদ সাহেবকে বিয়ে করতে রাজি না, অন্য কোনো ছেলেকে বিয়ে করতে চায়। নাসেরা অন্য ছেলের ওপর জোর দিয়ে আর চোখে ওর দিকে তাকায়। শুধু এই কথার উপর সালার গাছাড়া ভাবে জিজ্ঞেস করল, এটা কোনো সামান্য ব্যাপার নাকি? ওনাদের বাড়িতে ঝড় চলছে, বিয়ের তারিখ ঠিক করা, কার এসে গেছে। এখন ইমামা বিবির জিদ আসজাদ সাহেবকে বিয়ে করবেন না। ব্যাস, এই নিয়ে হাসিম সাহেব মারধর করছে। এটা তেমন বড় ব্যাপার না যার জন্য মেয়েকে মারতে হবে। সালার বই নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। আপনার জন্য না, কিন্তু তাদের জন্য তো। আমি বড় কষ্ট পাচ্ছি। ইমামা বিবি অনেক ভালো, আদব কায়দাওয়ালি, অথচ কি কিয়ামত এসে পড়ল তার উপর। হাশেম সাহেব ঘর থেকে বের হতে নিষেধ করে দিয়েছেন। আমার মেয়ে রোজ তার ঘর গোছায়। মেয়ে বলল চেহারাই নাকি পাল্টে গেছে। নাসেরা ক্রমাগত বলে যাচ্ছে। হয়তো চাইছিল সালার তাকে শুভাকাঙ্ক্ষী ভেবে গোপন কিছু বলুক। কিন্তু সালার আহাম্মক না। মহিলার এ লোক দেখানো সহানুভূতির প্রতি ওর কোনো আগ্রহ নেই। যদি ইমামা মার খায় বা কোনো সমস্যার মধ্যে দিয়ে যায়, তাতেই বা ওর কি? কিন্তু এই অবস্থার কথা শুনে ওর হাসি ঠিকই পাচ্ছে। এই যুগে এসেও কেউ এ বয়সী সন্তানের উপর হাত তুলতে পারে, তাও হাশিম মুবিনের মতো উচ্চ শ্রেণীর একজন মানুষ। আশ্চর্যের কথা। একই চিন্তাধারায় আলাদা আলাদা অনেক খেয়াল হয়ে যাচ্ছে। নাসেরা কিছুক্ষণ এভাবে বলতে বলতে কাজ করতে থাকে। কিন্তু যখন দেখলো সালার তার কথায় কোনো আগ্রহ দেখাচ্ছে না, নিজের কাজে ব্যস্ত, সে কিছুটা হতাশ হয়ে চুপ করে যায়। তার দেখা এরা প্রথম প্রেমিক যুগল যাদের আচরণ ভীষণ অদ্ভুত। কোনো অস্থিরতা,
উৎকণ্ঠা বা দুশ্চিন্তা এদের দুজনের মাঝে নেই, এমনকি একে অপরের কষ্টের কথা শুনেও না। হয়তো ইমামা বিবিও সালার সাহেবের ব্যাপারে এমন কিছু শুনে এভাবে হাসবে, কে জানে। নাসেরা সেলফ থেকে একটা ফটো ফ্রেম তুলে পরিষ্কার করতে লাগলো। বাড়ি ছাড়ার সিদ্ধান্ত ইমামার জীবনের সবচেয়ে কঠিন ও কষ্টদায়ক সিদ্ধান্তের একটি, কিন্তু এর বাইরে কোনো পথ নেই। হাশিম মুবিন ওকে কোথায় নিয়ে যাবে, কিভাবে তালাক নিয়ে আসাদের সাথে বিয়ে দিবে, কিছুই জানে না ও। একমাত্র এই সত্য জানে, এখান থেকে একবার অন্য কোথাও নিয়ে গেলে ওর জন্য মুক্তি হওয়া বা পালানোর পথও থাকবে না। ভালোভাবে জানে তারা ওকে প্রাণে মারবে না, কিন্তু বেঁচে থেকে তেমন জীবন কাটানো বেশি কঠিন, যা তারা ওকে কাটাতে বলবে। হাশিম মুবিন চলে যাওয়ার পর অনেকক্ষণ বসে কাঁদল। এরপর প্রথমবার নিজের অবস্থার দিকে মনোযোগ দেয়। সকাল হওয়ার আগে বাড়ি থেকে বের হতে হবে এবং কোনো নিরাপদ আশ্রয়ে গিয়ে পৌঁছাতে হবে। নিরাপদ আশ্রয়? মাথায় আবার জালাল আনসারের খেয়াল আসে। এ মুহূর্তে শুধু সে মানুষটা ওকে সত্যিকার অর্থে সুরক্ষা দিতে পারত। হতে পারে আমাকে সামনে দেখে তার সিদ্ধান্ত আচরণ বদলে যাবে, ভেবে দেখবে। হতে পারে আমাকে সাহায্য ও সুরক্ষা দেওয়ার জন্য এগিয়ে আসবে। হয়তো তার বাবা মায়ের আমার উপর করুণা হবে। সুপ্ত এক আশা ওর মনে উকি দেয়, তারা সাহায্য না করুক, বের হলে অন্তত এখান থেকে মুক্তি পাবো, নিজের জীবন নিজের মতো কাটাতে পারবো। কিন্তু প্রশ্ন হলো, আমি এখান থেকে কিভাবে বের হব এবং যাব কোথায়? অনেকক্ষণ ভাবতে থাকে। হুট করে সালারের চিন্তা মাথায় আসে। কোনোভাবে সে বাড়িতে যেতে পারলে ও আমাকে সাহায্য করতে পারবে। মোবাইলে সালারের নাম্বার ডায়াল করে। মোবাইল অফ। কয়েকবার ফোন করলেও যোগাযোগ সম্ভব হয়নি। মোবাইল রেখে দেয়। একটা ব্যাগে নিজের কিছু জামাকাপড় এবং অন্যান্য জিনিসপত্র নেই। ওর কাছে কিছু টাকা আর গয়না ছিল, সেগুলো ব্যাগে ঢুকিয়ে নেয়। যেসব দামি জিনিসপত্র রুমে ছিল সহজে নিতে পারবে এবং পরে বিক্রি করে টাকা জোগাড় করতে পারবে, সেসব ঘরে ব্যাগ বন্ধ করে দেয়। কাপড় পাল্টে 2 রাকাত নফল নামাজ আদায় করে। হৃদস্পন্দন বেগতিক ওর। অস্থিরতা ও দুশ্চিন্তা পুরো সত্তাকে গ্রাস করে রেখেছে। চোখের পানি ফেললেও মনের ভার কমেনি। নামাজ শেষ করে যতগুলো আয়াত সূরা ওর মুখস্থ ছিল সব পড়ল। ব্যাগ নিয়ে রুমের লাইট অফ করে নীরবে বাইরে বেরিয়ে আসে। লাউঞ্জের একটা লাইট ছাড়া বাড়ির সব লাইট অফ, তাই খুব একটা আলো নেই কোথাও। খুব সাবধানে সিঁড়ি বেয়ে নিচে নামে। এরপর কিচেনের দিকে যেতে থাকে। কিচেন অন্ধকারে ডুবে আছে। সাবধানে জিনিসপত্র ধরে ধরে কিচেনের সে দরজার দিকে আগায় যা বাইরের লনে খোলে। লনের পিছনে এ দিকটায় শাকসবজি লাগানো। বাড়ির একমাত্র এই দরজায় তালা লাগানো হয় না, শুধু ছিটকিনি লাগিয়ে রাখা হয়। দরজায় সে রাতেও তালা দেওয়া ছিল না। আস্তে করে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে ও। একটু দূরেই সার্ভেন্ট কোয়ার্টার। খুব সাবধানে লন পেরিয়ে নিজেদের আর সালারদের বাড়ির মাঝামাঝি দেয়ালের কাছে পৌঁছায়। দেয়াল খুব বেশি উঁচু না। ধীরে বেগ অপর পাশে ছুঁড়ে মারে। কিছুক্ষণ নিজেও লাফালাফি করে দেওয়াল টপকাতে সফল হয়। গভীর ঘুমে টোকা দেওয়ার শব্দ শুনতে পায় সালার। আস্তে আস্তে শব্দটা ঠক ঠক আওয়াজে রূপ নিচ্ছে। থেমে থেমে কিন্তু ক্রমাগত ভেসে আসা শব্দ। উপুর হয়ে ঘুমাচ্ছিল ও। ঠকঠকের সে আওয়াজ ঘুম ভাঙিয়ে দেয়। উঠে বসে অন্ধকারে নিজের চারপাশ পর্যবেক্ষণ করার চেষ্টা করে। আতঙ্কের এক শিহরণ বয়ে যায় ভেতর দিয়ে। আওয়াজটা জানালার দিক থেকে আসছে, যেন কেউ ওখানে দাঁড়িয়ে ঠকঠক করছে খুব আস্তে আস্তে, অথবা জানালাগুলো খোলার চেষ্টা করছে। ওর মাথায় প্রথম চিন্তা আসে চোর হতে পারে। জানালাগুলো স্লাইডিং উইন্ডো। দুর্ভাগ্যবশত কোনো গ্রিল নেই। গ্রিলের প্রয়োজন কখনো অনুভব হয়নি, কারণ ওগুলো ইম্পর্টেন্ট কাচের তৈরি, যা সহজে ভাঙা বা কাটা যায় না, শুধু ভেতরে থেকে খোলা যায়। তাছাড়া বাড়ির লনে রাতে কুকুর খোলা ছেড়ে রাখা হয়, সাথে 3 জন গার্ডও থাকে। কিন্তু এসব নিরাপত্তা ব্যবস্থা সত্ত্বেও এই মুহূর্তে জানালার ওপাশে থাকা ছোট্ট বারান্দায় কেউ ছিল, যে জানালা খোলার চেষ্টা করছে। বিছানা থেকে উঠে পা টিপে টিপে অন্ধকারে জানালার কাছে যায় ও। যেখান থেকে শব্দ আসছে ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে খুব সাবধানে পর্দার এক কোণা তুলে বাইরে তাকায়। লনে জ্বলতে থাকা আলোয় যাকে ওপাশে দেখে তাকে বিস্ময়ে বোবা হয়ে যায়। এ পুরোই পাগল মুখ থেকে বেরিয়ে আসে। এই সময় যদি লনে ঘোরাফেরা করা বিদেশি জাতের 4টা কুকুরের একটাও একে দেখতে পেত, তাহলে ও কিংবা অন্য কেউ পৌঁছানোর আগেই কামড়ে ছিঁড়ে ফেলত।
আর যদি গার্ডদের মধ্যে কেউ দেখতে পেত তাহলে তারাও খোঁজ বা জিজ্ঞাসাবাদে সময় নষ্ট না করে গুলি করত। কিন্তু মুহূর্তে মেয়েটা সম্পূর্ণ নিরাপদে দাঁড়িয়ে আছে, আর নিশ্চয়ই বাড়ির দেওয়াল টপকে এসেছে। ঠোঁট কামড়ে রুমের লাইট অন করে। লাইট অন হতেই ঠক ঠক আওয়াজ বন্ধ হয়ে যায়। কুকুরের খেউ খেউ আওয়াজ ভেসে আসে। পর্দা সরিয়ে স্লাইডিং উইন্ডো খুলে দে। ভেতরে এসো তাড়াতাড়ি, চটজলদি বলল ও। ইমামা কিছুটা নার্ভাস হয়ে ভেতরে ঢুকে, হাতে ব্যাগ। পর্দা ঠিক করে সালার ঘুরে বলল, ফর গড সেক ইমামা, তুমি কি পাগল? ইমামা উত্তরে কিছু বলল না, ব্যাগ নামিয়ে পায়ের কাছে রাখে। দেওয়াল টপকে এসেছো, হ্যাঁ? কুকুর কিংবা গার্ডদের মধ্যে কেউ দেখলে এখন বাইরে তোমার লাশ থাকতো। অনেকবার কল করেছি, তোমার মোবাইল অফ, অন্য কোনো বিকল্প ছিল না। এই প্রথম ইমামার চেহারার দিকে মনোযোগ দিয়ে তাকায় সালার। চোখগুলো ফোলা, মুখ পাংশুটে। লম্বা একটা সাদা চাদর গায়ে জড়িয়ে রাখা, জামা কাপড় আর চাদরের জায়গায় জায়গায় মাটি দাগ লেগে আছে। তুমি আমাকে লাহোর দিয়ে আসতে পারবে? ইমামা জিজ্ঞেস করলো। এই সময়? সালার অবাক হয়। হ্যাঁ, এখনই। আমার কাছে সময় নেই। সালার দেওয়াল ঘড়ির দিকে এক নজর তাকায়। উকিল উকিল ফোন করেছিল? তোমার সমস্যার সমাধান হয়নি? ইমামা না বোধক মাথা নাড়ে। না, তারা আমাকে সকালে কোথাও পাঠিয়ে দেবে। এজন্য সারা দিন তোমাকে ফোন করেছি, কিন্তু মোবাইল অন করোনি। আমি চাইছিলাম তুমি উকিলকে বলবে সে বেলিফের সাথে এসে যেন আমাকে ছাড়িয়ে আনে, কিন্তু তোমার সাথে কন্ট্যাক্ট হয়নি। কাল হলেও কিছু করার থাকতো না, কারণ এর আগেই তারা আমাকে কোথাও পাঠিয়ে দিত। কোথাও তা জানি না আমি। সালার হাই তোলে, ওর ঘুম আসছে। তুমি বসো। ইমামা তখনও দাঁড়িয়ে ছিল। লাহোর নিয়ে যেতে না পারলে অন্তত বাস স্ট্যান্ড পর্যন্ত দিয়ে আসো, ওখান থেকে নিজেই যেতে পারবো আমি। সালারকে হাই তুলতে দেখে বলল ও। আমার অনুমান এই সময় কোনো গাড়ি লাহোর যাবে না। আমি তোমাকে সকালে। ইমামা ওকে থামিয়ে বলল, না, সকালে না, আমি সকালের আগে এখান থেকে চলে যেতে চাই। যদি লাহোরের গাড়ি না পাই তাহলে অন্য কোনো শহরের গাড়িতে উঠে পড়ব, পরে ওখান থেকে লাহোর যাব। তুমি বসো তো আগে, সালার ওকে আবার বলে। ইমামা কিছুক্ষণ ইতস্তত করে সোফায় বসে। সালার বিছানার সাইডে বসলো। লাহোর কোথায় যাবে? জালালের কাছে। কিন্তু সে তোমাকে বিয়ে করতে রাজি না। তবুও তার কাছে যাব, ভালোবাসে আমাকে, এভাবে অসহায় একা ছাড়বে না। তার কাছে, তার পরিবারের কাছে অনুরোধ করব। আমি জানি তারা আমার কথা রাখবে, আমার অবস্থা বুঝবে। কিন্তু তুমি তো আমাকে বিয়ে করে ফেলেছ। ইমামা চমকে তাকায়। পেপার ম্যারেজ ওটা, তোমাকে বলেছি, বাধ্য হয়ে করেছি ওইসব। বিয়ে না এটা। ইমামা সালার গভীর চোখে তাকিয়ে রইল। তুমি জানো আমি আজকে লাহোর গিয়েছি জালালের কাছে। ইমামার চেহারার একটা রং এসে চলে যায়। তাকে আমার সমস্যা আর পরিস্থিতির কথা বলেছ? না। সালার না বোধক মাথা নাড়ে। কেন? জালাল বিয়ে করে ফেলেছে। সালার নির্বিকার ভঙ্গিতে কাঁধ ঝাঁকিয়ে বলল। ইমামা শ্বাস নিতে ভুলে যায়। পলকহীন মূর্তির মতো সালারের দিকে তাকিয়ে রইল। 3 দিন হয়ে গেছে বিয়ের। কাল পরশুর মধ্যে ঘোরার জন্য নর্দার্ন এরিয়ার দিকে যাবে। আমার কোনো কথা শোনার আগে সে এসব বলতে শুরু করে। হয়তো চাইনি তোমার ব্যাপারে কিছু বলি। তার স্ত্রীও ডাক্তার। সালার বলতে বলতে থামে। আমার মনে হয় তোমাকে নিয়ে সমস্যার কারণেই তার পরিবার এমন হঠাৎ করে বিয়ে সেরে ফেলেছে। অনায়াসে একের পর এক মিথ্যা বলে যায় ও। আমি বিশ্বাস করতে পারছি না। ইমামার আওয়াজ যেন কোনো গভীর কুয়া থেকে এলো। হ্যাঁ, আমারও বিশ্বাস হচ্ছিল না। জানতাম তুমিও বিশ্বাস করবে না, কিন্তু এটা সত্য। ফোন করে তার সাথে এ ব্যাপারে কথা বলতে পারো। ইমামা অনুভব করলো সত্যিকার অর্থেই অন্ধকারে দাঁড়িয়ে আছে। আলোর যে রশ্মিতে এতদূর এসেছিল তা হঠাৎ হারিয়ে গেছে। পথ তো দূরের কথা, নিজের অস্তিত্বকে দেখতে পাচ্ছিল না ও। এখন ভেবে দেখো লাহোর গিয়ে কি করবে? জালাল না তোমাকে বিয়ে করতে পারবে, না তার পরিবার তোমাকে আশ্রয় দেবে। ভালো হয় যদি তুমি ফিরে যাও। এখনো তোমার বাড়ির মানুষ টের পায়নি। ইমামার কানে দূরে কোথাও থেকে সালার আওয়াজ ভেসে আসে। অবদ্ধ ভঙ্গিতে তাকায়। আমাকে লাহোর দিয়ে আসো, বিড়বিড় করে ও। জালালের কাছে যাবে? না, তার কাছে যাব না, কিন্তু নিজের বাড়িতেও থাকতে পারবো না। ইমামা সোফা ছেড়ে উঠে দাঁড়ায়। সালার একটা শ্বাস ফেলে বিভ্রান্ত চোখে ইমামার দিকে তাকালো। না হলে গেট পর্যন্ত ছেড়ে আসো, আমি নিজেই চলে যাচ্ছি। দারোয়ানকে বলো বের হতে দিতে। ইমামা ব্যাগ তুলে নেয়। তোমার কোন আন্দাজ আছে এখান থেকে বাস স্ট্যান্ড কত দূর? এমন কুয়াশা আর ঠান্ডার মধ্যে তুমি ওই পর্যন্ত পায়ে হেঁটে যাবে? যখন কিছুই অবশিষ্ট নেই আমার, তখন কুয়াশা আর ঠান্ডা কি ছিনিয়ে নেবে?
সালার ওকে ভেজা চোখে হাসতে দেখল। ইমামা হাতের পিঠ দিয়ে চোখ মুছে নেয়। ইমামার সাথে কোথাও যাওয়ার কোনো ইচ্ছে ছিল না ওর। লাহোর তো অনেক দূরের কথা, ঘুম পাচ্ছে। তাছাড়া সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটাকে পছন্দ না ওর। দাঁড়াও, আমিও যাব তোমার সাথে। তবুও জানে না মুখ থেকে এ বাক্য কেন বা কিভাবে বের হলো। সালারকে ড্রেসিং রুমের দিকে যেতে দেখে ইমামা। কিছুক্ষণ পর রাতের পোশাক পাল্টে জিন্স আর সোয়েটার পরে বের হয়। বেড সাইড টেবিল থেকে চাবির রিং, ঘড়ি আর ওয়ালেট তুলে নেয়। ইমামার কাছে এসে ব্যাগ নেওয়ার জন্য হাত বাড়ে। না, আমি নিজেই নিচ্ছি, ইমামা বলল। নিচ্ছি আমি। ব্যাগ তুলে কাঁধে ঝুলিয়ে নেয় সালার। দুজন আগে পিছে হেঁটে পড়ছে আসে। ব্যাগ পিছনের সিটে রেখে ইমামার জন্য ফ্রন্ট সিটের দরজা খুলে দেয় সালার। গাড়ি এগিয়ে আসতে দেখে দারোয়ান গেট খোলে। পাশ দিয়ে যাওয়ার সময় দারোয়ানের চোখে সে বিস্ময় ধরে ফেলে ও, যা রাতের ওই মুহূর্তে ফ্রন্ট সিটে বসা ইমামাকে দেখে ভেসে উঠেছিল। নিশ্চয়ই অবাক অবাক হয়ে ভাবছে, এই মেয়ে কিভাবে এই সময় এ বাড়িতে? তুমি আমাকে বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে? মেইন রোডে আসতেই ইমামা জিজ্ঞেস করল। সালার ঘাড় ঘুরিয়ে এক নজর তাকায়। না, আমি তোমাকে লাহোর নিয়ে যাচ্ছি। চোখ রাস্তার দিকে স্থির করে বলল।